আধিপত্যর কথাটা যদি বলেন আমি পুরোপুরি ঠিক মানতে রাজি নয়। মানতে এই জন্যই রাজি না, আপনি হুমায়ুন ভাইকে যে প্রশ্নটা করেছিলেন ভূ রাজনৈতিক ডাইমেনশনটা কোন দিকে যাবে, একটা তো আমরা যদি গালফ কোঅপারেশন কাউন্সিলের 6টা দেশ দেখি, এর মধ্যে ইউ একদম পরিষ্কারভাবে হচ্ছে ইসরায়েলের সাথে এঙ্গেজ, বাকি 5টা যে কথাটা এলো আপনার নিশ্চয় মনে আছে গত বছর জুনে যে প্রতীকী যে যুদ্ধ হয়েছিল, সংঘাত, তো সেইখানে যুদ্ধের একদম শেষ পর্যায়ে এসে আগাম ঘোষণা দিয়ে আলুবাই দিয়ার বেইসে ইরান কিন্তু প্রতীকে হামলা চালিয়েছিল এবং তার সক্ষমতা বুঝিয়েছিল। আর এবার তো পুরো দস্তুর সে দেখালো যে তোমাদেরকে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা বলয় তৈরি করে দিয়েছে সেটা খুবই ঠুনকো এবং তারা যে পর্যদস্ত হলো এটা পরিষ্কার। এখন আপনি ওই প্রশ্নে স্ট্রেট আসি যে তারা এটা নিশ্চিত না হলে দেবে না, এই টাকা তো সবাইকে দিতে হবে, কারণ আলটিমেটলি এখন পোলারাইজেশন যা গেছে, এবং একটু আগে ইসরায়েল প্রসঙ্গে যিনি বললেন, ইসরায়েল কিন্তু খুব চাপে পড়ে গেছে। এবং একটা লেখা ডেভিড হাস্টের পড়ছিলাম মিডল ইস্ট আইতে, এইপেক বলে যে অর্গানাইজেশনটা আছে ডেমোক্রেটদের মধ্যে, এইপেক নিয়ে চরম বিতর্ক শুরু হয়ে গেছে। ইয়াং পলিটিশিয়ানরা বলতে শুরু করেছেন, ইভেন রিপাবলিকানদের মধ্যে থেকে, আমরা এইপেকের আর আধিপত্য চাই না, কর্তৃত্ব চাই না, কারণ এইপেক বললে ইসরায়েলি লবিস, ইসরায়েলি ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আন্তর্জাতিক সব নীতিতে ইসরায়েলির প্রভাবের বিষয়টা আসে। তো তার মধ্যেও আবার আলোচনা শুনছি যে ইসরায়েল এগুলাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে কথাটা বলছিলেন, ট্রাম্প বলছিল যে আমি যদি তোমার পাশে না থাকতাম, ইসরায়েল বলে তো কিছু থাকে না। তার চেয়ে ভয়ানক কথা কিন্তু নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে উনি বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করত, ইসরায়েল 2 ঘন্টা টিকতো না। এমন স্ট্রংলি কেউ কিন্তু কখনো বলেনি। এই দিকগুলো যেমন আছে, পাশাপাশি এটাও মনে রাখতে হবে ট্রাম্পকে এক ধরনের এন্ট্র্যাপ করে ফেলেছিল নেতানিয়াহু, যে আপনি বললেন না 7 দিনের মধ্যে যুদ্ধে বিজয় অর্জন, এইগুলো যে ভুল ছিল, ভ্রান্তি ছিল, ট্রাম্প তো যুদ্ধ নেমে বুঝে গেলেন। আর ট্রাম্পের মতো লোক এই যে অর্থনৈতিক মন্দা, ধাক্কা, রাজনীতিতে তার চোরাবাড়িতে হারানোর একটা আশঙ্কা, এই সবগুলোর মধ্যে তিনি তার নিজের স্বার্থটা দেখে যেটা দেখলেন যে ইসরায়েলের সাথে বা নেতানিয়াহুর সাথে তার থাকার সুযোগটা নেই। কাজে ওই যে অর্থের কথা বলছেন, এই অর্থ তো পুনর্গঠনের জন্য যাদের কন্ট্রিবিউট করা, নিশ্চয়ই সবাই তারাও চাইবেন যে মধ্যপ্রাচ্যের আমি যে 6টা দেশের কথা বললাম এবং অপরাপর পক্ষ এখানে তো যুক্ত হতে হবেই। আদার দেন যে ক্লজটা আছে, আপনি বললেন না যে না মানলে ইসরায়েল, আসলে তো ইসরায়েল তো পক্ষে না, এখানে পক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরান। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল এমন একটা কোণঠাসা অবস্থায় চলে গেছে, সেখানে অনেক ঝামেলা, অনেক জটিলতা তৈরি করতে পারে। যেমন আমরা কথা বলছিলাম 60 দিনের মধ্যে এটা হবে, যেমন জেনেভা আলোচনাটা আটকে গেল। আমি বলছিলাম না যে প্রক্রিয়াটা কি হবে, 60 দিন মানে 60 দিন না, এটা আগে পরে হবে, এটা ফ্লেক্সিবল ওয়েতে 2 পক্ষ রাজি হলে হবে। এবং আমার যেটা মনে হয়, আমি আবার পুরো কথায় ফিরে যাই, নিশ্চয় আমাদের কাছে নেতানিয়াহুর সে বিখ্যাত ছবিটা মনে আছে, গ্রেটার ইসরায়েলের স্বপ্ন, যে নীল নদী থেকে ফোরাত পর্যন্ত ভেঙে ভেঙে করে সে একটা নতুন ইসরায়েল গঠন করবে, বিরাট। তো সেই স্বপ্ন তো তার খান হয়ে গেছে, এটা তো পরিষ্কার। ওই জায়গা থেকে এসে, এবং যে ক্লজে বললাম না, আমার কাছে 7টা ক্লজ মনে হয়েছে স্ট্রেট ওয়েতে যদি বলেন, আমি যদিও মানতে না যে না এ জিতেছে এ হেরেছে, কিন্তু ওই ক্লজগুলো দেখলেই মনে হয় কিন্তু এটা অ্যাবসলিউটলি ইরানের পক্ষে গেছে। ধরেন তার যে অ্যাসেটগুলো ফ্রিজ করা আছে, সে অ্যাসেট আপনি ছেড়ে দিলেন। তারপরে তাকে আপনি বলছিলেন, হুমায়ুন ভাই যেটা বললেন, লেবাননের কথা 2বার বলা আছে, এবং সার্বভৌমত্বের উপর হুমকি এমন কিছুই করা যাবে না, এটা তো হিউজ তার জন্য। তো এই জায়গাগুলো থেকে এসে আমার মনে হয় কি যে অন্যান্য পক্ষ ডিনামিক্সটা কি হবে সেটা আমাদের দেখার আছে, কিন্তু আলটিমেটলি এই চুক্তির পক্ষে কিন্তু সবাইকে যেতে হবে বলে আমি মনে করি, এবং এই জন্য আমি এই চুক্তিটার মধ্যে চূড়ান্তভাবে আশার